আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই অধ্যায়ের আজকের এই প্রথম ক্লাসে, যেখানে আমরা পড়ব ফাংশন ও অন্বয়ের ধারণা সম্পর্কে। ঠিক আছে, ফাংশন এবং অন্বয়। তো প্রথমে আমাদেরকে একটু অন্বয় সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা ফাংশনে যাব। তো ফাংশন অন্বয়ের ধারণা তোমরা ক্লাস 9-10 এটা দারুণভাবে পড়েছো, যে কোনটা অন্বয় কোনটা ফাংশন। তারপর আমি ধরে নিচ্ছি তোমরা 9-10 হয়তো পড়োই নাই। আমি একদম সেই বেসিকটা সহই শুরু করব। তাহলে প্রথমে তো আসো, অন্বয়টা কি জিনিস সেটা জানার আগে আমাদেরকে একটু কার্তেশীয় গুণজ সেট পড়তে হবে। সেট ফাংশন অধ্যায়ে আমরা এগুলো পড়েছিলাম পূর্ব পাঠ, সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। খেয়াল করো, আমরা দেখেছিলাম যদি এ একটা সেট 1 2 3, বি একটা সেট এ বি সি হয়, তাহলে আমাদেরকে যদি এ ক্রস বি বের করতে বলে, অর্থাৎ এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেট, তাহলে কি হবে? আমরা এই যে এভাবে লিখতাম, এখান থেকে 1 নিব, এখান থেকে এ নিব, এখান থেকে 1 নিব, এখান থেকে বি নিব, 1 সি, তারপরে 2 এ 2 বি 2 সি, তারপরে 3 এ 3 বি 3 সি। আমি লিখে ফেলি, এইটা হলো আমাদের কার্তেশীয় গুণজ সেট। তাহলে আমরা কি করছি, এখান থেকে একটা উপাদান, এখান থেকে একটা উপাদান নিচ্ছি, নিয়ে একটা ক্রোমোজোর গঠন করছি। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেগুলোকে দেখছো, এরা প্রত্যেকেই হচ্ছে একটা ক্রোমোজোর, এরাই হচ্ছে এই সেটের উপাদান, উত্তর সেটের উপাদান। তাহলে এখানে আমরা বলছিলাম, সেটা যেটা দেখেছিলাম 9-10-এ, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা উপাদান এরা হচ্ছে কি এক একটা ক্রোমোজোর। ওকে, ক্রোমোজোর, ক্রোমোজোর মানে একটা জোড়া ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এটাই। তো আমি একটু লিখে দিই ক্রোমোজোরটা কি জিনিস, খেয়াল করো। খেয়াল করো কি বলছি, আমরা বলছি ক্রোমোজোর হলো এক জোড়া উপাদান। এই ক্রোমোজোর, এই ক্রোমোজোর গুলো হলো কি এক জোড়া উপাদান। দেখো এখানে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এক জোড়া উপাদান, যা কমা চিহ্ন দ্বারা আলাদা এবং প্রথম বন্ধনীর মধ্যে থাকবে। যেমন আমরা বলতে পারি এ কমা বি, 1 2, 1 3, এই যেটাই হচ্ছে কি এক একটা ক্রোমোজোর। ওকে, এবারে বলছি ক্রোমোজোরের উপাদানগুলা স্থান বিনিময় করলে মানের পরিবর্তন ঘটে। ক্রোমোজোরের উপাদানগুলো স্থান বিনিময় করলে মানের পরিবর্তন ঘটে, অর্থাৎ এ কমা বি আর বি কমা এ এরা সবসময় সেম জিনিস নয়। এটা আলাদা হতে পারে, এটা আলাদা হতে পারে। ঠিক আছে, যেমন সেটের ক্ষেত্রে উপাদানগুলো পরিবর্তন করলে কোনো সমস্যা নাই, 2 3 4 4 3 2 একই কথা। কিন্তু ক্রোমোজোরের ক্ষেত্রে স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন ঘটে। ওকে, এবারে আসো আমরা অন্বয়, যে অন্বয় জিনিসটা কি। তো মনে রাখবা, অন্বয় অর্থ হলো রিলেশন বা সম্পর্ক, যেটা তোমরা অনেক ভালো বোঝো। তাহলে অন্বয় মানে কি, রিলেশন বা সম্পর্ক। এখন কার সাথে কার সম্পর্ক, যেমন আমার সাথে তোমাদের সম্পর্ক কি, আমি শিক্ষক তোমরা শিক্ষার্থী, তারপরে তোমাদের সাথে তাদের সম্পর্ক কি, হ্যাঁ সেটা তোমরাই ভালো জানো। তো এখানে কার সাথে কার সম্পর্ক। ওকে, অন্যয় মানে রিলেশন বা সম্পর্ক, কার সাথে কার, সেটা হচ্ছে আমি লিখে দিই দুইটা সেটের মধ্যে সম্পর্ক, বা দুইটা চলকের মধ্যে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক, দুইটা সেটের মধ্যে বা দুইটা চলকের মধ্যে। তাহলে খেয়াল করো, তাহলে কি বললাম ভাইয়া, অন্যয় হলো রিলেশন বা সম্পর্ক, কার সম্পর্ক, সেটা হচ্ছে দুটি সেটের মধ্যে সম্পর্ক, দুটি সেটের মধ্যে সম্পর্ক বা দুটি চলকের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এখন এই সম্পর্কটা হওয়ার শর্ত আছে, কিন্তু শর্ত মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। সেটা হচ্ছে সেই সম্পর্কটা আসতে হবে অবশ্যই কার্তেশীয় গুণজ সেট থেকে, এবং কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। আমি লিখে দিই, তাহলে কি বলছি ভাইয়া, এই যে রিলেশন বা সম্পর্ক, এটা হওয়ার শর্তটা কি, অবশ্যই সেই সেটটি আসতে হবে কার্তেশীয় গুণজ হতে। কার্তেশীয় গুণজ করার মাধ্যমে সেই সেটটা আসতে হবে, তবেই সেখানে আমরা রিলেশন বা সম্পর্ক ঘাটবো। এরপরে অবশ্যই একটা নির্দিষ্ট সম্পর্ক মেনে চলতে হবে। এই সেটের প্রতিটা উপাদান ওই সেটের উপাদানের সাথে নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে, বা এক্স এর সাথে ওয়াই এর নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে, তবেই সেটা হবে কি, অন্যয় বা রিলেশন। আমি এই কথাগুলো মিলাই, যেহেতু এখন অনলাইনের যুগ, তুমি এগুলো লিখবা যে ভাইয়া লিখে দিয়েছেন এগুলা, এই তথ্যগুলো তুমি চ্যাট জিপিটির ভিতরে দিয়ে দাও, জেমিনির ভিতর দিয়ে দাও, দিয়ে বলো আমাকে সংজ্ঞা দাও। চ্যাট জিপিটি জেমিনি কি করবে, এগুলো একটু সাজায় গোছায় সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিবে। আমিও সেই কাজটা করি, এখন এটাকে একটু সাজায়, এই দুইটা লাইনকে সুন্দর একটা সংজ্ঞা তোমাদেরকে বলে দিচ্ছে অন্যয় কাকে বলে। তাহলে কি বলছি দেখো, দুইটি অশূন্য সেট, অশূন্য সেট মানে ফাঁকা সেট হওয়া যাবে না, তাহলে দুজনে যদি ফাঁকা সেট হয় তাহলে দুটো তো একই জিনিস, আর কিসের সম্পর্ক তাদের ভিতরে। হ্যাঁ, তাহলে অবশ্যই অশূন্য সেট হতে হবে। এ আর বি, এই এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি এর যে কোনো উপসেট,
তাহলে আমরা আগে এ ক্রস বি বের করবো, এর যে কোনো উপসেটই হবে কি এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক। আর আরো পরিষ্কার হবে এই দুটো কথা মনে রাখবা, রিলেশন বা সম্পর্ক হওয়ার শর্ত, অন্যয় হওয়ার শর্ত কি, সেটটি আসতে হবে কার্তেশীয় গুণ সেট হতে একটি নির্দিষ্ট সম্পর্ক মেনে চলবে। আমি কিছু বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলে বুঝবা, যেটা কিনা তোমরা 9-10 দেখে এসেছো। 9-10 তোমরা এই ধরনের প্রশ্ন দেখেছিলা। খেয়াল করো, এখানে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, বলছে y ইকুয়াল টু এক্স, এই শর্তে অন্যয় নির্ণয় করো। তাহলে আগেই বলো অন্যয় নির্ণয় করতে বলছে মানে কি, অন্যয়টা আসবে কোথায় থেকে, কার্তেশীয় গুণজ সেট হতে। তাহলে এদের আগে কার্তেশীয় গুণজ সেট বের করো, এ এত বি এত, তাহলে এ ক্রস বি কত। এখন ভাইয়া খেয়াল করো, আমার কি বলছে, আমরা কার্তেশীয় গুণজ সেট বের করলাম, এখান থেকে আমাদের অন্যটা আসবে। কিভাবে আসবে বলছে, যে যারা এই শর্তটা মেনে চলে, এই শর্তে, শর্ত মানে কি y ইকুয়াল এক্স। দেখো ক্রোমোজোরে প্রথমটাকে বলা হয় এক্স, পরেরটাকে বলা হয় ওয়াই, আর আমার বলছে এরা দুজনকে কি হতে হবে, ওয়াই আর এক্স কে সেম হতে হবে। বলো এখানে 1 এখানে 2 এরা কি সেম? না। এখানে 1 এখানে 3 এরা কি সেম? না। এখানে 1 এখানে 4 এরা কি সেম? না। এখানে 2 এখানে 2, ওয়াও, এরা কিন্তু ভাইয়া সেম। এবারে একই ভাবে বলো, এখানে 2 এখানে 3 এরা কি সেম? না। 2 আর 4 কি সেম? না। 3 আর 2 কি সেম? না। 3 আর 4 কি সেম? না, তারাও না। তবে এই যে 3 আর 3 এরা কিন্তু সেম। তাহলে এই শর্তে অন্যয় কি হবে, এইটা আর এইটা। এখন বলো আমি যদি শুধু এই দুইটা নিয়ে একটা সেট লিখি, সেটা কি এই সেটের একটা উপসেট না? সংজ্ঞার ভিতরে সেটাই বলছিলাম, এর একটা উপসেট হবে অন্যয়টা, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু x শর্তে অন্যয় কারা কারা, এরা দুইজন। তাহলে আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমি আরেকটা সিম্পল এক্সাম্পল বলি। এ এত বি এত ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার শর্তে অন্য নির্ণয় করো। যদি এটা 9 তোমরা করার সময় সুন্দর একটা ছক এঁকে গোছাই করতে, তবে আমরা ওইভাবে না, আমরা মেন সংজ্ঞাটা থেকেই ফিল করার চেষ্টা করব। দেখো সংজ্ঞায় বলছে অন্যয়টা আসতে হবে কোথা থেকে, কার্তেশীয় গুণজ সেট থেকে। তাহলে তুমি এ আর বি এর কার্তেশীয় গুণজ করো। খেয়াল করো, আমরা কার্তেশীয় গুণজ সেট লিখলাম, তবে আমাদের এখানে বলছে কি, আমরা তো জানি কার্তেশীয় গুণজ সেটের যে প্রথমটা এক্স পরেরটা ওয়াই, আমাদেরকে বলছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার হতে হবে। অর্থাৎ এই যে প্রথমটাকে স্কোয়ার করে পরেরটা হতে হবে, যদি হয় তাহলে সেটা আমার উত্তর হবে। দেখো তো 2 কে স্কোয়ার করলে কি 4 মিলে যায়? হ্যাঁ, প্রথমটাই মিলে গেছে, বাহ, তো এটা আমাদের অ্যান্সার। এখন বলো 2 কে স্কোয়ার করলে কি 9 হয়? না, এটা বাদ। 2 কে স্কোয়ার করলে কি 10 হয়? না, এটাও বাদ। 3 কে স্কোয়ার করলে 4 হয় না, কিন্তু 3 কে স্কোয়ার করলে কিন্তু 9 হয়, এটা হবে। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটাও বাদ। তাহলে উত্তর কারা কারা হবে? জাস্ট এরা দুইজন। তাহলে আমাদের এই শর্তে অন্যয় কারা হবে? এরা দুইজন। তাহলে অতএব, এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে এই শর্তে এটা তো অন্যয় হলো, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার অন্যয়। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে এটা কিন্তু একটা অন্যয়, এটাই অন্যয়, এটাই উত্তর। তাহলে এখানে আমি লিখে দিই, তাহলে যেটা বলছি ভাইয়া, এখানে এই যে এটা হচ্ছে আমাদের অন্যয়, আবার এটাও অন্যয়, যে শর্তটা বলা থাকবে প্রশ্নে, যে এটা হচ্ছে মেইন শর্ত, সেই শর্ত নিজেও অন্যয়। তাহলে আবার এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটিও অন্যয়, এটিও অন্যয়। তাহলে দুটাই কিন্তু আমার এখানে অন্যয়। হ্যাঁ, পরীক্ষায় এটাকে অন্যয় বলা থাকতে পারে, এটাকেও অন্যয় বলা থাকতে পারে, সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশনে আগাবো। তাহলে এটাও অন্যয়, এটাও অন্যয়। ওকে, আশা করছি বুঝছো। এবার আসে অন্যয়ের ডোমেন রেঞ্জ। অন্যয়ের ডোমেন রেঞ্জ সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে কোডোমেন। ওকে, তাহলে কোনটা কি জিনিস আমি একটু বলে দেই। তাহলে কি বলছি ভাই, খেয়াল করো, আমরা বলছি অন্যয়ের ডোমেন হলো ক্রোমোজোর গুলার প্রথম উপাদান, মানে এই যে ক্রোমোজোর, ক্রোমোজোর গুলার প্রথম উপাদানই কি বলো, অন্যয়টার ডোমেন। আর রেঞ্জ হলো ক্রোমোজোর গুলার দ্বিতীয় উপাদান, ক্রোমোজোর গুলার যে দ্বিতীয় উপাদান তারাই রেঞ্জ। আর কোডোমেনটা কি, কোডোমেন হলো রেঞ্জটা যে সেট হতে এসেছে। তা আমি একটা এই এক্সাম্পল থেকে অ্যান্সার করি, তাহলে বুঝবা। এখানে ডোমেন, কোডোমেন, রেঞ্জ, খেয়াল করো ডোমেন, এইটা হচ্ছে আমাদের অন্যয়। ডোমেন হচ্ছে যে ক্রোমোজোর গুলার প্রথম উপাদান, তাহলে 2,3 এটাই হচ্ছে আমাদের ডোমেন। ওকে, এই সেটটাই হচ্ছে আমাদের ডোমেন। রেঞ্জ কারা, এই যে 4 আর 9 এরাই হচ্ছে আমাদের কি, রেঞ্জ। ওকে, এবারে আসো কোডোমেন। কোডোমেনটা হচ্ছে যে রেঞ্জ 4 আর 9 এর যে সেট থেকে এসেছে। রেঞ্জটা কোন সেট থেকে এসেছে বলো তো? রেঞ্জটা কিন্তু এই যে এই সেট থেকে এসেছে, 4 9 10 এই সেট থেকে এসেছে। আর এখান থেকে এসেছে ডোমেন গুলা, মানে প্রথম সদস্য, আর এখান থেকে ক্রোমোজোম গুলোর দ্বিতীয় সদস্যগুলো এসেছে। তাহলে এই সেটটাই হবে কি আমাদের কোডোমেন। তাহলে কোডোমেন হবে 4 9 10। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝেছো। চলো আমরা পরের টপিকে যাই। তো এবারে আসো ফাংশন বা অপেক্ষক। ফাংশন জিনিসটা কি আমি একটু লিখে দিই।
খেয়াল করো কি বলছি, এক্স ও ওয়াই দুটি বাস্তব চলরাশি যদি এরূপ ভাবে সম্পর্কিত হয়, এক্স ওয়াই এর ভেতরে এরূপ একটা সম্পর্ক থাকবে যেন এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য, এক্স এর প্রতিটা বাস্তব মান, যে কোনো বাস্তব মান বসাবো তার জন্য ওয়াই এর কেবল ও কেবলমাত্র একটি বাস্তব মান পাওয়া যায়, তবে ওয়াই কে বলা হয় এক্স এর একটি ফাংশন। সহজ কথাই, ইনপুট তুমি দিবা, এক্স এর মান দিবা, ওয়াই এ তুমি একটা মান পাবা, এট এ টাইম একটা মান পাবা। তখন এরকম হবে না এক্স এর একটা মান দিচ্ছ, ওয়াই এর দুইটা মান আসছে না, এক্স এর মান দিবা, ওয়াই এর একটা মান আসবে। ওকে, আমি যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো আরো ভালো। ধরো আমি লিখলাম y ইকুয়াল টু এক্স অ্যান্ড y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমি চেক করবো ফাংশন কি ফাংশন না। তাহলে আমার কথা হচ্ছে এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য, ধরো এক্স এর মান আমি 1 বসাবো, এখানে বসালে y এর মান কত আসে, এখানে 1 বসালে y এর মানও 1 আসে। এক্স এর মান আমি 2 বসালাম, y এর মান কত আসছে 2। এক্স এর মান আমি -2 বসালাম, y এর মান কত আসবে -2। ওকে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে, এখানে আমি বলতে পারি যে ভাইয়া এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য, এক্স এর এই যে এই মানের জন্য ওয়াই এর কয়টা বাস্তব মান পাচ্ছ, ওয়াই এর কয়টা মান পাচ্ছ, একটা মান পাচ্ছ না। ওয়াই এর মান তো শুধু এক এসেছে, নাকি একও এসেছে, পাঁচও এসেছে, একটাই তো মান এসেছে। এক্স এর এই মানের জন্য ওয়াই এর কয়টা মান এসেছে, একটাই মান এসেছে। এক্স এর এই মানের জন্য ওয়াই এর কয়টা মান এসেছে, একটাই তো মান এসেছে, শুধু -2 উত্তর এসেছে। সেটা এর সমান হোক, এর সাথে সমান না হোক, হ্যাঁ এদের সাথে মিলুক, যা হয় হোক, কিন্তু মান তো একটা মান এসেছে, উত্তর তো একটা এসেছে। তাহলে এটা বসালে উত্তর আসছে একটা, কাজে এটা কি হবে, এটা আমাদের ফাংশন হবে। ওকে, আশা করছি সবাই এটা বুঝছে। এবারে এটাতে আসুন। আচ্ছা, এখানে আমি ফাংশনটা একটু চেঞ্জ করে নিই, কারণ এটাও ফাংশন হবে। আমি যেহেতু ফাংশনের একটা এক্সাম্পল দেখলাম, ফাংশন নয় এরকম একটা এক্সাম্পল দেখাই। আমি এটাকে একটু চেঞ্জ করে এভাবে লিখি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এবার চলো এখানে আমি এক্স এর বিভিন্ন মান বসাই একটা একটা করে। বিসমিল্লাহ। প্রথমে আমি এক্স এর মান 1 বসালাম, তাহলে ওয়াই এর মান কত হয় বলো। এক্স এর মান যদি 1 বসাও, ওয়াই এর মান স্কোয়ারটা ওই পাশে গেলে কি রুট হবে, রুট হলে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে উত্তর হবে +1 -1। হাই হাই, সর্বনাশ হয়ে গেছে। আমি এক্স এর একটা মান বসাইছি ভাইয়া, ওয়াই এর মান পেয়েছি কয়টা, দুইটা না। এট এ টাইম ওয়াই এর মান পেয়েছি কয়টা, দুইটা। তাহলে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পেয়ে গেছি, কাজে এটা কখনো কি হবে না, ফাংশন হবে না। তাহলে সহজ কথা, এক্স এর মানের জন্য ওয়াই এর মান তুমি পাবা কয়টা, একটা। এট এ টাইম আউটপুট পাবা একটা। আমি যদি আরো সহজভাবে তোমাদেরকে চিন্তা করাই, তোমরা ভাববা ফাংশন হচ্ছে একটা মেশিন, ফাংশন হচ্ছে একটা মেশিন, জুস বানানোর মেশিন। তোমরা জুস খাও না বাসায়, সেই জুস বানানোর ব্লেন্ডার মেশিন। খেয়াল করো, কি বললাম, আমি বলছি ফাংশন হচ্ছে একটা মেশিন, জুস বানানোর মেশিন। মেশিনে কি হয় বলতো, মেশিনে আমি এদিক দিয়ে আম যদি দেই, আম যদি ইনপুট দেই, তাহলে আমি কি পাবো, আমি আউটপুটে কি পাবো, আমের জুস পেয়ে যাব না। এটাই তো মেশিনের কাজ। তাহলে খুব ভালো, এটা একটা মেশিন, এটা একটা ফাংশন, নো প্রবলেম। আমি যদি এদিক দিয়ে কলা দেই, ব্যানানা দেই, তাহলে আমি এদিক দিয়ে ব্যানানা জুস পাবো, তাহলে কলার জুস পাবো। ওকে, তাহলে এটাও আমার একটা ফাংশন, কোনো সমস্যা নেই। তো সহজ কথাই, আমি এদিক দিয়ে দিব যেটা, সেটা হচ্ছে ইনপুট। আমি একটা করে ইনপুট দিব, আমি পাবো কি, আউটপুট। এটা হচ্ছে একটা ফাংশন, এটাই ফাংশন, ফাংশনের মেকানিজম। এখন কন্ডিশন যেটা আমি বলছিলাম, আউটপুট এট এ টাইম আউটপুট হবে কয়টা, একটা। দেখো কখনো কি এরকম হতে পারে, আমি একটা মেশিন বানালাম যে পরীক্ষা আমি A+ পেয়েছি কিনা টেস্ট করব। তো একটা ছেলে এসে মেশিনে ইনপুট দিয়েছে যে বাবা আমি, স্যার আমি মেশিন, বাবা মেশিন আমি আমি পরীক্ষায় 70 পেয়েছি, 100-তে আমি 70 পেয়েছি না। আর এত খারাপ স্টুডেন্ট না আমি, আমি আরো বেশি পেয়েছি, আমি 90 পেয়েছি। তো মেশিন আউটপুট দিচ্ছে যে ঠিক আছে তুমি A+ পেয়েছো, তুমি A- পেয়েছো। এখন বলো এই মেশিন কি ঠিক বলতে পারে, এই কথা কি ঠিক হতে পারে? তুমি 90 পেয়েছো, 90 এর জন্য তুমি A+ হতে পারে, বা 90 যদি আমাদের দেশে A- বিবেচিত হয় তাহলে A- বলা যেতে পারে। কিন্তু 90 মানে শুধু A+ হতে পারে বা শুধু A- হতে পারে। একই সাথে 90 মানে A+, আবার A-, এটা কি কখনো হতে পারে না। তাহলে মেশিনে 90 ইনপুট দিলে হয় A+ আউটপুট দিবে, নাহলে A- বা 90 মানে যেই গ্রেড সেই গ্রেডটা আউটপুট দিবে। কখনো এরকম হবে না তুমি 90 দিলা A+ও আসছে A- আসছে। যদি এরকম হয়, অর্থাৎ একই সাথে দুইটা আউটপুট চলে আসে, তাহলে সেটা ফাংশন হবে না, এটা কখনোই ফাংশন না। ফাংশন হতে হলে অবশ্যই যে আম দিলে আমের জুস একটাই আউটপুট পেতে হবে, কলা দিলে কলারই জুস পাবা, একটাই আউটপুট পাবা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে যদি 90 তে তুমি একই সাথে দুইটা আউটপুট পাও, তাহলে সেটা ফাংশন হবে না। তবে এখানে একটা কন্ডিশন আছে, বিষয় আছে, সেটা হচ্ছে
আউটপুট একটা পাবো, ঠিক আছে, কিন্তু এরকম হতে পারে আমি দুইটা আলাদা আলাদা ইনপুট দিলাম, আমি একই আউটপুট পাচ্ছি। ধরো আমি 2 দিলাম, আউটপুট 5 আসছে। কিছুক্ষণ পরে গিয়ে আমি আবার 7 দিলাম, তখনও উত্তর 5ই আসছে। কোনো সমস্যা নাই, এটাও ফাংশন হবে। কেননা আউটপুট তো এট এ টাইম একটা আসছে। যখন তুমি 2 দিচ্ছ তখন তো আউটপুট একটাই আসছে, যখন তুমি 7 দিচ্ছ তখন তো আউটপুট একটাই আসছে, এটা ফাংশন হবে। দেখো এটা আরো একটু ভালোভাবে বুঝলে তুমি বুঝবা। ধরো আমার এই মেশিন, পরীক্ষার রেজাল্ট চেক করা মেশিন, ধরো একটা স্টুডেন্ট গিয়ে এখানে ইনপুট দিল, সে 90 পেয়েছে, মেশিন আউটপুট দিচ্ছে যে ঠিক আছে তুমি এ প্লাস পেয়েছো। আর একজন বলছে আমি তো 99 পেয়েছি, মেশিন তাকেও বলছে তুমিও এ প্লাসই পেয়েছো। কোনো সমস্যা নাই, কারণ 90 মানেও এ প্লাস হতে পারে, 99 মানেও তো এ প্লাসই, একই তো জিনিস। তাহলে 90 এর জন্য এ প্লাস দেখাচ্ছে, 99 এর জন্য এ প্লাস দেখাচ্ছে, এতে কোনো সমস্যা নাই, এটা কিন্তু আমার ফাংশন হবে। ওকে, আশা করছি ফাংশনের বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে। আমি আস্তে আস্তে আরো ডিটেইলস অনেক কিছু বলবো। এবারে আসো আমরা গ্রাফ থেকে ফাংশন চিনবো। লেখচিত্র দেওয়া থাকবে, সেই লেখচিত্র দেখে সিদ্ধান্ত নিব যে ওটা আসলে ফাংশন নাকি ওটা ফাংশন নয়, ফাংশন হবে নাকি ফাংশন হবে না। খেয়াল করো, খেয়াল করো, আমি এখানে এটাকে এক্স অক্ষ ভাবছি, এটাকে ওয়াই অক্ষ ভাবছি। এখন ধরো আমি ইনপুট দেবো, এখানে এক্স এর মান ধরো 2 দিব, এক্স ইকুয়াল টু 2 দিব। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে, খেয়াল করো তো, এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই এর মান আমি ধরে নিচ্ছি এটা 4। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই এর মান 4 হচ্ছে। আবার এক্স ইকুয়াল টু 2 এর জন্য ওয়াই এর মান কি, এটাও হচ্ছে না বলো, 2, আবার ওয়াই এর মান কি সেই ক্ষেত্রে এটাও। তাহলে ওয়াই এর মান 4 ও হচ্ছে, -4 হচ্ছে, দুইটা উত্তর আসছে। কাজে এটা কি ফাংশন নয়। কাজে যখন ফাংশন নয় তখন কি হচ্ছে খেয়াল করো, যখন ফাংশন নয় তখন এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কিন্তু দুইটা মান আসছে, দুইটা আউটপুট আসছে, তখন তো ফাংশন হয় না। ওয়াই এর দুইটা মান আসলে তো ফাংশন হয় না, ওয়াই এর একটা মান আসতে হবে। আর আমি কিভাবে বুঝবো লেখচিত্র দেখে দুইটা মান আসছে কিনা, আমি এভাবে ভাববো যে দুইটা মান আসছে মানে কি, আমি যদি একটা রেখা টানি ওয়াই অক্ষের সমান্তরাল, আর সেটা যদি দুইটা বিন্দুতে ছেদ করে তবেই সেটা ফাংশন নয়। আমরা কি করব, আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো, সেটাকে এভাবে মুভ করব করে করে দেখবো কোন জায়গাতেও কি দুইটা বিন্দুতে ছেদ করছে। আমরা দেখছি যে এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে, আর যেহেতু দুইটা বিন্দুতে ছেদ করছে কাজেই সেটা ফাংশন নয়। তাই আমি লিখে দিই, কি বলছি, আমি বলছি যে আমরা এখানে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো। শুধু টানবোই না, এই জায়গায় টানলে তো ছেদই করছে না, আমরা টানবো এবং টেনে মুভ করে করে দেখবো যে বিভিন্ন জায়গায় টানবো, বা এক জায়গায় টেনে সেটাকে সরায় সরায় মুভ করে করে দেখবো যে কোনো জায়গাতেও দুইটা বিন্দুতে ছেদ করছে কিনা। যদি না একটা বিন্দুতে ছেদ করে তখন ফাংশন হবে, কিন্তু যদি একাধিক বিন্দুতে ছেদ করে, মানে এই যে দুইটা বিন্দুতে ছেদ করে, তখন সেটা কিন্তু আর ফাংশন হবে না। ওকে, আর এইটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন টেস্ট। এটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। তো খেয়াল করো, আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। এই যে খেয়াল করো, এখানে দেখো এইটা ফাংশন হবে কিনা আমরা কি করব, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো এবং এটাকে মুভ করব, মুভ করে করে দেখব যে একটা বিন্দুতে ছেদ করছে নাকি, না কোথাও না কোথাও দুইটা বিন্দুতেও ছেদ করছে, না কোথাও দুইটা বিন্দুতে ছেদ করছে না, দেখো সব জায়গাতে একটা বিন্দুতেই ছেদ করছে, কাজেই এটা ফাংশন হবে। এটা যেহেতু একটা বিন্দুতে ছেদ করছে কাজে এটা ফাংশন হবে। ওকে, এবারে আসো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি, এখানে ছেদ করছে না, ছেদ করছে না, মাত্র একটা বিন্দুতে করছে, কিন্তু আমি একটা পর্যায়ে দেখছি যে না দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে কোনো না কোনো জায়গাতে যদি দুইটা বিন্দুতে ছেদ করে, এই যে দুইটা বিন্দুতে ছেদ করে, সেটা আর যাই হোক সেটা কখনোই ফাংশন হবে না। এবারে আসো এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানো, দেখো তো কোথাও কি দুইটা বিন্দুতে ছেদ করছে, না না না, কোথাও ছেদ করছে না। তাহলে যেহেতু দুইটা বিন্দুতে ছেদ করছে না কাজেই এটা ফাংশন হবে। এরপরে আসো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানো, মুভ করো, দেখো তো দুইটা বিন্দুতে ছেদ করছে না, এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে, এখানে করছে এখানে করছে, কাজেই এটা আর যাই হোক এটা কি হবে না, কখনোই ফাংশন হবে না। আশা করছি সবাই বুঝেছো এবং এই যে লেখচিত্র দেখে ফাংশন কিনা বলতে পারবা। এই যে আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট করে বুঝবো যে আদৌ সেটা ফাংশন কি ফাংশন নয়। ওকে, আশা করছি বুঝেছো। চলো আমরা আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে ম্যাপিং এর সাহায্যে ফাংশন কিনা চেনার উপায় দেখবো। খেয়াল করো, এখানে আমি বেশ কয়েকটা চিত্র আঁকাইছি। এই চিত্রগুলো কি বোঝাচ্ছে যে এক্স এর এই মানের জন্য ওয়াই এর এই মান আসবে, এক্স এর এই মানের জন্য ওয়াই এর এই মান আসবে, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 3 আসবে। এখানে এই যে এগুলো হচ্ছে এক্স এর মান, এগুলো হচ্ছে তার প্রতিচ্ছবি, অর্থাৎ এক্স এর মান 2 হলে ওয়াই এর মান a হবে, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান a হবে, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান b। আমাকে বলবে যে এগুলো ফাংশন, এগুলো কোনটা ফাংশন কোনটা ফাংশন নয় বলো। এমসিকিউ এরকম হুট করে চারটা অপশন দিয়ে বলবো যে নিচের কোনটি ফাংশন নিচের কোনটি ফাংশন নয় বলো।
হ্যাঁ, তুমি চাইলে সংজ্ঞা ভেবে ভেবে বলতে পারো যে সংজ্ঞায় কি ছিল। এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটিও কেবলমাত্র একটি মান আসবে। হ্যাঁ, তার মানে ওয়াই এর যে একসাথে একটা মান আসছে, হ্যাঁ এখানে এখন বুঝতে হবে যে এক্স এর ওয়াই এর একটা মান আসছে কিনা। হ্যাঁ, অনেকে ভাবতে পারে যে না এখানে মানে ওয়াই এর দুইটা মান আসছে, আবার এমনও তো হতে পারে একটার জন্য একটাই তো আসছে, এটার জন্য তো টু এর জন্য তো শুধু এই আসছে। তো আসলে এই সংজ্ঞা থেকে ভাবতে গেলে একটু কনফিউশনে পড়ে যাবো, যেমন এটাই কনফিউশনে পড়ে যাবো, মনে হতে পারে যে না ওয়াই এর তো দুইটা মান আসছে, না এখানে কিন্তু দুইটা মান আসে নাই। দেখো এক্স এর এই মানের জন্য ওয়াই এর একটাই মান এসেছে, এক্স এর এই মানের জন্য ওয়াই এর মান শুধু তো এই এসেছে, নাকি ওয়াই এর মান এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান এও এসেছে বিও এসেছে না। কাজে আমরা এভাবে ভাববো না, আমরা খুব সহজ সিম্পল ভাবে ভাববো। আমরা ভাববো যে এই যে এখানকার এই প্রথম ঘরের এরা হচ্ছে সন্তান, এরা হচ্ছে সন্তান, আর ইনারা হচ্ছেন মা। এরা সন্তান, 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 ইনারা হচ্ছেন মা। এখন আমরা ভাববো যে এদের ভিতরে যেটা বাস্তবে সম্ভব সেটা ফাংশন হবে, যেটা বাস্তবে সম্ভব নয় সেটা ফাংশন হবে না। তাহলে খেয়াল করো দেখি কোনটা বাস্তবে সম্ভব কোনটা বাস্তবে সম্ভব নয় দেখি। বলো এই সন্তানের মা হচ্ছে এ, আমাদের কোনো আপত্তি আছে যে ওয়ান এর মা বি হোক করা? এই সন্তানের মা হচ্ছে এ, কোনো আপত্তি আছে না? এই সন্তানের মা এ, এরা মা ছেলে ওদের মতো ব্যাপার না, থাকুক। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা হতে পারে। আমি বলতে পারবো না যে না আপনি এর মা হতে পারবেন, এটা আমি বলতে পারবো নাকি? না, এটা এর মা হোক, কোনো সমস্যা নাই। তাহলে এটা কিন্তু বাস্তবে সম্ভব হচ্ছে, কাজে এটা আমাদের ফাংশন হবে। এরপরে আসো পরেরটা। এখানে দেখো এই তিনের মা বি, কোনো সমস্যা আছে? কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এর মাও এ, আবার এর মাও এ, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব? দেখো এর মাও এ, এর মাও এ, এরা দুজন ভাই ভাই, ওরা দুজন আপন ভাই। তাহলে এর মাও যে, এর মাও তো সেই হবে। কথা বুঝো না? তোমার মাও যে, তোমার ভাই ছোট ভাইয়ের মাও কি সেই না? তাহলে তো এক দুই সন্তানের এক মা হতে পারে, এটা তো অসম্ভব কিছু না। কাজে এটাও আমার সম্ভব, এটাও বাস্তবে সম্ভব, এটাও ফাংশন হবে। এরপরে আসো, এখানে আমি দেখতে পাচ্ছি এই সন্তানের মা এ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই দেখো এই যে ওয়ান এ এমন একজন সন্তান, এর মা নাকি আবার এ, আবার এর মা নাকি এ। বলো একজন সন্তানের দুই মা কি সম্ভব? এর মা শুধু এ হোক বা এর মা শুধু এই হোক, কিন্তু এর মা দুজনে, এটা কি কোনোদিনও বাস্তবে সম্ভব? কোনোদিনও সম্ভব না। এক সন্তানের কখনোই তো দুই মা হতে পারে না। এখন বলতে পারো ভাই পালক মা, আরে ভাই পালক টালক ওগুলা না, মা তো মা, মা হচ্ছে যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি তোমার আসল মা। ঠিক? কাজেই যাই হোক, মা তো একজন, এক সন্তানের কিন্তু কখনোই দুই মা হতে পারে না। কাজেই এটা কি বাস্তবে সম্ভব না, আর যেটা বাস্তবে সম্ভব না সেটা আমার ফাংশনও হবে না। ওকে, এবারে আসো এখানে খেয়াল করে দেখো, এই সন্তানের মা এ, এই সন্তানের মা এ, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলছি এই যে থ্রি, মনটা একটু ফ্রি করে ভাবো, এই সন্তানের নাকি কোনো মাই নাই। আমি বললাম মা ছাড়া কি সন্তানের জন্ম হবে? মা ছাড়া কি সন্তানের জন্ম হবে? না, সন্তানকে তো অবশ্যই কোনো না কোনো মায়ের কাছ থেকে আসতে হবে, মাকেই তো জন্ম দিতে হবে, অটোমেটিক তো আর তৈরি হয়ে যেতে পারবে না। আবার কেউ এক্সাম্পল দিও না যে না আদম আলাহিসাল্লাম সাল্লাম তো তৈরি হয়েছে। হ্যাঁ, আর বাবা তাকে তো সৃষ্টি করা হয়েছে, তার তো পিতামাতা কিছু নাই। হ্যাঁ, কাজেই সবকিছুকে তো ওইভাবে এক্সাম্পল দিলে হবে না। বাস্তব ভাবে ভাবো যে আমাদের সমাজে কি অবশ্যই মা দরকার, মা ছাড়া তো সন্তান অটোমেটিক আকাশ থেকে পড়বে না। তাহলে অবশ্যই এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়, এটা বাস্তবে সম্ভব নয়। ওকে, এরপর আসো বাস্তবে যেটা সম্ভব নয় সেটা ফাংশনও নয়, তাহলে এটা ফাংশনও নয়, ওটাও ফাংশন নয়। এবার আসো লাস্টেরটা, এই সন্তানের মা এ, এই সন্তানের মা এ, কোনো সমস্যা নাই। আবার আমি বলছি এই মায়ের, এই মায়ের কোনো সন্তান নাই, এটা কি বাস্তবে সম্ভব বলো? হ্যাঁ সম্ভব। মায়ের কোনো সন্তান নেই। পৃথিবীতে কত নারী আছে যাদের ভিতরে মাতৃত্ব আছে, মা হতে চায় কিন্তু সন্তান হচ্ছে না বিভিন্ন কারণে। তো এটা কি সম্ভব না? তাদের সন্তান হচ্ছে না কিন্তু তাদের তো মাতৃত্ব আছে, তো মা হতে চাই, তারপরে এর কোনো সন্তান নেই, আমার কোনো সমস্যা নেই, সন্তান হয় নাই। তাহলে এটা কিন্তু বাস্তবে সম্ভব, আর যেটা বাস্তবে সম্ভব সেটা কিন্তু আমাদের ফাংশন হবে। আশা করি এই টপিকটা এমসিকিউ তো আসলে তোমার কখনো ভুল যাবে না, তুমি যে মা সন্তান কনসেপ্টে মনে রাখবা। আর ধরো তুমি এখন বড় হয়ে, বড় হলা, লেখাপড়া শেষ করে তুমি টিচার হয়ে গেছো। হ্যাঁ, তোমার আর একটা বন্ধু যেও আমার ক্লাস করেছে সেও টিচার হয়ে গেছে, দুইজনে একই এলাকায় পড়াচ্ছ। এখন সেও তার স্টুডেন্টদেরকে এই টেকনিক শেখাচ্ছে যে মা সন্তান মা সন্তান, তুমিও তো শেখাবা মা সন্তান মা সন্তান। তখন এলাকার লোকজন বলবে কি ব্যাপার, দুই স্যার একইভাবে পড়াই কেন? তখন তুমি চাইলে একটু ব্যতিক্রম করতে পারো। তুমি বলতে পারো না কোনো সন্তান মা নয়, আমি ভাববো এটা হচ্ছে আম আর এটা হচ্ছে আম গাছ। আমি ভাববো এটা হচ্ছে আম আর এটা হচ্ছে আম গাছ। আমি ভাববো যে এই আমটা এই গাছ থেকে এসেছে, এই আমটাও এই গাছ থেকে এসেছে। এটা হতেই পারে, দুইটা আম একটা গাছ থেকে আসতে পারে, দুইটা আম একই গাছের আম, পেরে নিলাম। কিন্তু এই যে এই আম, আমি বলছি এই আম এই গাছ থেকে এসেছে আবার এই গাছ থেকে এসেছে, একটা আমকে দুইটা গাছ থেকে কখন আসতে পারে?
না, একটা নাম তো একটা কাজ থেকে আসবে, কাজে এটা বাস্তবে সম্ভব নয়। আশা করি এভাবে তুমি ভ্যারাইটি আনতে পারবা। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। ছোট্ট একটা তথ্য লিখে আজকের মতো শেষ করব। কি বললাম ভাইয়া খেয়াল করো, আমরা বলছি যে সকল অন্যয় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশনই কিন্তু অন্যয়। দেখো, অন্যয় তো সবাই, সবগুলোই সম্পর্ক। এখানে যে পাঁচটা জিনিস দেখতে পাচ্ছ, এরা পাঁচটাই কিন্তু অন্যয়, কিন্তু পাঁচজনই কিন্তু ফাংশন নয়। যারা যারা এই যে নির্দিষ্ট শর্ত মানছে, সংজ্ঞাটা মানছে, তারা তারা ফাংশন হচ্ছে। কাজেই এ ফাংশন একই সাথে অন্যয়, ফাংশন হলে অন্যয় তো হতেই হবে। কিন্তু এ একটা অন্যয়, কিন্তু একই ফাংশন। অন্যয় হলে কি ফাংশন হতে হবে? ফাংশনের শর্ত না মানলে, ফাংশনের সংজ্ঞা না মানলে তো সেটা ফাংশন হবে না। কাজে এটা ফাংশন নয়। আশা করি এই তথ্যটা বুঝেছো। তোমার কাজ হবে এই 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 উক্তিটার উপরে, যদি আমাদের এই সাবজেক্টটা ম্যাথ ক্লাস না হয়ে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস হতো, বা বাংলা দ্বিতীয় পত্র রচনা ক্লাস হতো, তাহলে আমি ভাব সম্প্রসারণ দিতাম যে এর উপরে 10 লাইন লিখো। মন খুলে তখন লিখতা। এখনো সেই কাজটা করবা, যে কমেন্ট বক্সে গিয়ে এই লাইনের উপরে তুমি 10-15 লাইন নিজের মতো করে লিখো, যে কেন এটা হচ্ছে, যে সকল অন্যয় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশনই অন্যয়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই। আশা করি অন্য এবং ফাংশনের ধারণা সম্পর্কে তোমরা সবাই ক্লিয়ার হতে পেরেছো। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।